الله الرحمن رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। 234 জন শহীদের রক্ত স্নাত কাফেলা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত সদস্য প্রার্থীদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আজকের এই সেশন উদ্বোধনী ক্লাসে উপস্থিত সম্মানিত ডেলিগেট ভাইয়েরা, আমরা আল্লাহ দরবার শুকরিয়া আদায় করছি যে মহামনিব আমাদেরকে এই আয়োজনের সাথে সামিল করেছেন। বিশেষ করে আমরা যারা আন্দোলনের প্রাথমিক শপথের কর্মী, প্রাথমিক শপথের গ্রহণ করার পর আমাদের উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে এবং আমরা বিশেষ করে সর্বোচ্চ শপথের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করছি, এই সকল ভাইয়েরা আমরা এখানে উপস্থিত আছি। কেন্দ্রীয় সংগঠন ফিল করে যে একজন জনশক্তিকে মানোন্নয়ন করার ক্ষেত্রে তার জ্ঞানগত যোগ্যতা, আমলগত পরিশুদ্ধতা এবং ময়দানগত যে যোগ্যতা, দক্ষতা প্রয়োজন, এই তিনের সমন্বয়ে যদি একজন জনশক্তি সর্বোচ্চ শপথ গ্রহণ করেন, তার জ্ঞানগত যোগ্যতা, আমলগত পরিশুদ্ধতা এবং ময়দানগত এই দক্ষতা, এই তিনটি সমন্বয় ঘটিয়ে তিনি যখন শপথ গ্রহণ করেন অথবা তার ময়দানে ইস্তেকামাত থাকেন, চেষ্টা করেন, তখন একজন আদর্শ কর্মী হিসেবে তিনি আবির্ভূত হন এবং সেই ময়দানটি ফুলে ফলে সুশোভিত হয়। প্রিয় সদস্য প্রার্থী ভাইরা, আপনারা জানেন যে কোর্সটিতে আপনারা আজকে এখানে উদ্বোধনী সেশনে উপস্থিত রয়েছেন। আপনারা সত্যি সৌভাগ্যবান যে আমরা যখন সদস্য প্রার্থী ছিলাম অথবা আমাদের আলাউদ্দিন ভাই যখন সদস্য প্রার্থী ছিল, আমরা কিন্তু এই কোর্সটি অথবা এই জাতীয় কোনো সুযোগ আমাদের জন্য ছিল না। আজকে আমাদের কাছে খুবই আমরা সৌভাগ্যবান যে আমাদের সদস্য প্রার্থী ভাইয়েরা যে এখানে বেসিক আইটির 12টি ক্লাস তারা পাবে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের 12টি ক্লাস পাবে, তারা আমাদের সহি কোরআন শিক্ষার জন্য 12টি ক্লাস পাবে, এরপর আমাদের স্পোকেন ইংলিশ এখানে 12টি ক্লাস থাকবে। সর্বমোট 48টি ক্লাসের সমন্বয়ে আমাদের যে কোর্সটি আজকে থেকে শুরু হতে যাচ্ছে। আপনারা জানেন যে আমরা 146 জন ভাই এখানে রেজিস্ট্রেশন করেছিল, তার মধ্য থেকে আজকে এখানে আমরা পার্টিসিপেট আমরা করেছি মাত্র 74 জন। এখানেও একটা বিরাট সংখ্যা আমরা উপস্থিত হতে পারিনি। তো আমরা যদি আজকে উদ্বোধনী ক্লাসে অথবা এই ফজরের পরে ক্লাসটিতে আমরা সদস্য প্রার্থীদের রেজিস্ট্রেশন করা ভাইদের মধ্য থেকেও প্রায় 50% ভাইদেরকে যদি না পাই, তাহলে আমাদের জন্য এটি অ্যালার্মিং। এবং আমি চিন্তা করছিলাম যে বিষয়টিকে কিভাবে দেখা যায় যে আমরা যাদেরকে আজকে উদ্বোধনী ক্লাসে পাইনি, আদৌ তাদেরকে কি আমরা এই কোর্সে রাখবো কিনা, অথবা রাখলে তাদেরকে কিভাবে রাখতে পারি। পরবর্তীতে কোর্সগুলোতে রেগুলার যদি তারা ক্লাস মেনটেন না করে, সেক্ষেত্রে আমরা তাদেরকে যে সার্টিফিকেট প্রদান করা হবে এবং যে সার্টিফিকেটের মধ্য দিয়ে তারা চেষ্টা করবে যে কোথাও এটা মানে কাজে লাগানোর জন্য। বিশেষ করে আমাদের সদস্য শপথের আগেও আমরা এখন থেকে এই বিষয়গুলো দেখবো যে আমাদের ভাইদের কাছে আসলে আমাদের এই সার্টিফিকেটটা আছে কিনা। যে যারা বেসিক কোর্সের সার্টিফিকেটটা না থাকলে আমরা এখন সদস্য প্রার্থীদের কন্টাক্টে নিচ্ছি না। যেমন কয়েকদিন আগেও আমি ঢাকা মহানগর উত্তরে গিয়েছিলাম, ভাইদের আবেদনপত্র কন্টাক্ট যখন নিচ্ছিলাম, তখন অনেকের কাছেই আমাদের যে সার্টিফিকেট থাকার কথা অথবা বেসিক আইটির যে সার্টিফিকেট থাকার কথা, মাননীয় নির্দেশিকা আপনারা যারা লক্ষ্য করেছেন সেখানেই রয়েছে যে আপনার কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকা লাগবে। এখন এই সার্টিফিকেট না থাকলে তো আপনি অ্যালাউ করতে পারবেন না, যে কোনো কন্টাক্টেই আপনি বাদ পড়ে যাবেন সহজে। সেক্ষেত্রে আজকেও যারা নেই, আমরা চেষ্টা করব যে আমাদের অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে ক্লাস যদি একের অধিক ক্লাস অথবা 2-3টে ক্লাস এরকম কোনো অনুমতি ব্যতীত অথবা অনুপস্থিত থাকার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়, আমরা এই ভাইদের রেজিস্ট্রেশন বাতিল করব এবং তাদেরকে আমরা সার্টিফিকেট দেয়া থেকে বিরত থাকব। নতুন করে আবার কোনো কোর্সে আমরা চালু করলে সেখানে তিনি অনুমতি সাপেক্ষে এখানে অ্যাড হতে পারবেন। এই বিষয়গুলো আমরা আপনাদেরকে বলতে চাই। এরপর হচ্ছে যে আমরা যখন ক্লাসে উপস্থিত থাকবো, ধরুন আপনি যারা ক্লাসে উপস্থিত আছেন, এই সময়টা আপনি এখানে ব্যয় করছেন,
আমি প্রায়শই বলি যে আমরা যখন কোথাও কোনো সময় ব্যয় করি, তো সেক্ষেত্রে আমি যদি সেটাকে ফ্রুটফুল করি অথবা এটা থেকে যদি আমি আউটপুট নিয়ে আসার চেষ্টা করি, তাহলেও কিন্তু আমার সময় যাচ্ছে। আবার যখন আমি অবহেলা অবজ্ঞা করি এখানে উপস্থিত আছি, অথবা এখানে উপস্থিত থেকেও আমি অমনোযোগী, আমি এখানে যে কাজগুলো করার কথা ছিল সেটা আমি ভালোভাবে করছি না। তো এটাও কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আপনার এই সময়টাই যাবে, সেমই 1 ঘন্টা সময় আপনি এখানে ব্যয় করছেন অথবা 1.5 ঘন্টা সময় ব্যয় করছেন, কিন্তু যিনি মনোযোগী সে যে সময়টা ব্যয় করছে আর যে মনোযোগী নয় সে যে সময়টা ব্যয় করছে, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্ট হচ্ছে আপনি এখানে থেকেও যেন নেই, আপনি এখানে উপস্থিত থেকেও যেন আপনার উপস্থিতি কোনো ইমপ্যাক্ট ফেলেনি বা আপনার জীবনে কোনো পরিবর্তন আসেনি। তাই প্রিয় ভাইয়েরা, আসুন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে কেন্দ্রীয় সংগঠন যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগের সাথে যারা আপনার একাত্মতা পোষণ করে একজন সদস্য প্রার্থী হিসেবে নিজেকে আরো একটু ডেভেলপ করতে চেয়েছেন, আরো একটু শার্প করতে চেয়েছেন, আপনার আইডিয়াগুলোকে আরো একটু নতুন করে চিন্তা করার জন্য আপনি আজকে এখানে যারা কোর্সটিতে যুক্ত হয়েছেন, প্রত্যেক সদস্য প্রার্থী তার জ্ঞানগত যোগ্যতার পাশাপাশি সে একাডেমিক্যালি সাউন্ড হবে, এবং তার যে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমাদের যে কোর্সটি আজকে চালু হচ্ছে সেখানে সে নিজেকে একেবারে একজন মনোযোগী, একজন দায়িত্বশীল হিসেবে এবং এই কোর্সের একজন ডেলিগেট হিসেবে যিনি সবসময় মনোযোগী থাকবেন, যিনি ক্লাসগুলো নোট করার চেষ্টা করবেন, ক্লাস শেষে যে রেকর্ড আপনাদেরকে দেওয়া হবে হয়তোবা একেবারেই শেষে আমরা এটা চেষ্টা করব কোর্স শেষ মানে মাঝে মধ্যে যদি এরকম হয় যে আপনাদের এরকম চাহিদা থাকে যে হ্যাঁ আমরা এই কোর্সের একটি পর্যায়ে গিয়ে আমরা পারফরমেন্স ইভ্যালুয়েশন করব, সেই পারফরমেন্সের ভিত্তিতে আপনাদেরকে পুরস্কৃত করা, যে এখানে আমাদের ভাইরা নিয়মিত যারা ছিল এবং তাদের ফিডব্যাক সেশনে ফিডব্যাক ভালো, এবং শিক্ষার ক্ষেত্রে ক্লাসমেটও যিনি থাকবেন তিনি মাঝে মধ্যে আপনাদেরকে কিছু প্রশ্ন করবেন, সেখানেও নোট নেওয়া হবে যে পারফরমেন্স ইভ্যালুয়েশনের ক্ষেত্রে পারফরমেন্স ইভ্যালুয়েশন করে আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে কিছু পুরস্কৃত করার জন্য। এবং আমি বিশ্বাস করি যে আমাদের এই কোর্সটি দীর্ঘদিন চলমান থাকবে, যেহেতু 48টি ক্লাস। আপনারা আহ, প্রায় 1 মাস, প্রায় 2 মাস সময় আপনারা এখানে যুক্ত থাকবেন এবং প্রতিদিন 1 ঘন্টা করে ক্লাসটি চলমান থাকবে। এবং যে কোর্সগুলোর কথা বলেছি, যে ক্লাসগুলোর কথা বলেছি, এগুলো আমাদের প্রাত্যহিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। একজন ইসলামী আন্দোলনের কর্মী কিন্তু সে যখন আমাদের কাছে কন্টাক্ট দিতে এসে তিলাওয়াত করছে, লাহানে জলি হচ্ছে এবং যা স্পষ্টত কবিরা গুনাহ, এবং সেই জায়গাতে যদি ভাইয়েরা সহিহ শুদ্ধ কোরআন তিলাওয়াত করতে না পারে, আন্দোলনের জন্য একজন আন্দোলনের কর্মী হিসেবে এটা খুবই অ্যালার্মিং এবং আমাদের জন্য খুবই কষ্টের। প্রিয় ভাইয়েরা, এরপর আমাদের বেসিক আইটি কম্পিউটারের ক্ষেত্রে আহ, আমরা লক্ষ্য করি যে বর্তমানে প্রত্যেকটা কাজ আইটি বেসড হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা যদি পিছিয়ে থাকি তাহলে আন্দোলনের জন্য এটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জ, প্রতিটি শাখার জন্য এটা অনেকটা কষ্ট হয়ে যায়। এরপরে আমরা যে বিষয়গুলো রেখেছি স্পোকেন ইংলিশ এবং কোরআনিক ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটি বিষয় চমৎকার যে কোর্সগুলো আয়োজন করা হয়েছে, আমার বিশ্বাস আপনার প্রতিটি ক্লাসের সাথে যদি যুক্ত থাকতে পারেন আপনাদের নতুন করে নিজেকে চেনার, নিজেকে নতুন করে রাঙিয়ে তোলার সুযোগ তৈরি হবে ইনশাল্লাহ। সর্বোপরি আমরা কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে আজকে সদস্য প্রার্থী ভাইদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, এবং এই উদ্বোধনী ক্লাসে যারা সংযুক্ত হয়েছেন সকলের জন্য অন্তরস্থল থেকে দোয়া রেখে আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেই আমি আমার উদ্বোধনী কথা এখানে শেষ করছি। এবং এই কোর্সটি অনেক প্রাণবন্ত হোক, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখুন, নিজেকে জানুন, নিজেকে একটু বোঝার চেষ্টা করুন, আগামী দিনের জন্য আগামী একটি সুন্দর বিপ্লবে আপনি একজন অনন্য রাহবারের ভূমিকা অবতীর্ণ হন, সে আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য আহ, মোবারকবাদ জানাচ্ছি নোমান হোসেন নয়ন ভাইকে। ভাই আমরা মহান আল্লাহ অ্যাটেন্ডেন্স তাআলার জন্য ভাই শিটটা ফলো করব। তো আজকে যে ৭৬ জন ভাই আছেন এখানে, ভাইদেরকে এখানে যে গুগল ফর্ম দেওয়া হবে অ্যাটেন্ডেন্স শিটের জন্য, তো যারা নেই ভাই আগামী ওইখানে একটু, হ্যাঁ যারা অনুপস্থিত তাদের তালিকাটা আমরা গ্রুপে দিয়ে দিব। এবং এই অনুপস্থিত ভাইরা এইভাবে করে যদি আরো একটি ক্লাস অনুপস্থিত থাকেন বা 2টি ক্লাস অনুপস্থিত থাকেন, আমরা ওনাদের রেজিস্ট্রেশন বাতিল করবো এবং তারা দ্বিতীয়বার ওই কোর্সটিতে আবার রেজিস্ট্রেশন করে অ্যাড হবে, এটি একটি মেসেজ যেতে পারে। এবং যারা
উপস্থিত হয়েছে তাদেরও একেবারে শেষ অবধি থাকা এবং অ্যাটেন্ডেন্সটা আমরা শেষ দিকে নিব। হ্যাঁ, এখন না, অ্যাটেন্ডেন্সের গুগল ফর্ম দিয়ে হবে একেবারে শেষ দিকে। এই দুইটি বিষয় একটু ফলো করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যে সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন বেসিক আইটি কোর্সের সম্মানী ইনস্ট্রাক্টর রুহুল আমিন ভাই। এই পর্যায়ে রুহুল আমিন ভাইকে ক্লাস পরিচালনা করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. আলহামদুলিল্লাহ, মহান রবের অশেষ শুকরিয়া আদায় করছি। আমরা আজকে থেকে একটা জার্নি শুরু করলাম, যে জার্নিতে আমরা বেশ কিছু জিনিস শেখার চেষ্টা করব, যে জিনিসগুলো বর্তমান সময়ে না জানলে অন্যান্যদের তুলনায় আমাদের অনেকটা পিছায় থাকতে হবে। একইভাবে ডিফারেন্ট ওয়েতে যদি কথাটা বলি, এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অনেকের চেয়ে আগায় থাকবো ইনশাল্লাহ। তো অলরেডি আপনারা কোর্স সম্পর্কে একটা আইডিয়া পাইছেন, এই কারণে আমরা এই ব্যাপারে ডিটেলস কোনো আলোচনায় যাব না। আমরা একটু প্র্যাকটিক্যাল বা আমাদের কোর্সের যে মডিউল আছে মডিউলে ঢুকে যাব সরাসরি। তো এরপরেও প্রতিনিয়ত আমাদের এই ক্লাসের ব্যাপারে মোটিভেশন, ক্লাসের ব্যাপারে বিভিন্ন আলোচনা আমাদের চলতে থাকবে ইনশাল্লাহ। তো আপনারা যারা অলরেডি জয়েন করেছেন আমাদের সাথে, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমাদের এই কোর্সের কি কি শিখবো সেইগুলো আমরা যদি একটু জেনে ফেলি, তাহলে আমাদের একটু পথ চলাটা সহজ হবে আশা করি ইনশাল্লাহ। তো আমরা বেসিক আইটি কোর্সের টোটালি 12টা ক্লাস পাবো ইনশাল্লাহ। প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা করে এবং 40 মিনিট মূলত আমাদের লেকচার থাকবে, 20 মিনিটের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস বা প্রশ্নোত্তর। তো প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা আপনারা আপনাদের মতোই করবেন, কিন্তু মূলত আমাদের এখানে প্রশ্নোত্তর পর্বটা আমরা এমনভাবে করি যাতে কারো কোনো কনফিউশন না থাকে। তো সেক্ষেত্রে আমরা 20 মিনিট সময় রাখছি সে শুধুমাত্র আপনাদের প্রশ্নোত্তর পর্বের জন্য। তো আমরা মডিউল 1-এ শিখবো মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ আমাদের টোটাল কোর্সে অফিসিয়াল কাজগুলোই আমরা ফোকাস করব। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা 5টা ক্লাস পাবো, যে 5টা ক্লাস করলে আমাদের ডকুমেন্ট প্রসেস করতে যা যা দরকার হয় মোটামুটি সব বিষয়গুলোই কভার করে ফেলবে ইনশাল্লাহ। সেকেন্ড মডিউলে আমরা মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ। সেখানে সেখানেও আমরা প্রায় 5টা ক্লাস পাবো। সেই 5টা ক্লাসও আমাদের এক্সেল কেন্দ্রিক যেই কাজগুলো, সেই কাজগুলো আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আর একটা মজার বিষয় হচ্ছে, এখানে প্রত্যেকটা ক্লাসে একটা করে ছোট ছোট হোমওয়ার্ক দেওয়া আছে। এই হোমওয়ার্কগুলো আমাদের সাথে রিলেভেন্ট হোমওয়ার্ক তৈরি করা হয়েছে। মানে ইরেলেভেন্ট এমন কোনো হোমওয়ার্ক না যেগুলা আহ, আপনার হয়তো বা প্র্যাকটিক্যালি প্রয়োজন হয় না। খুবই রিলেভেন্ট কিছু হোমওয়ার্ক দেওয়া আছে। যেমন দেখেন, ক্লাস 1-এর হোমওয়ার্ক দেওয়া আছে সংগঠনের 5 দফা কর্মসূচি অথবা নিজের ডিপার্টমেন্ট ও ক্যারিয়ার লক্ষ্য নিয়ে 1 পৃষ্ঠা ডকুমেন্ট স্ট্যান্ডার্ড ফন্টে টাইপ করা। তো এই রকমের আমাদের সাংগঠনিক অ্যাপ্রোচ থেকে দেখবেন যে অনেক কাজ আছে। যেমন এক্সেলে আমরা বেশ কিছু জিনিস আছে, যেমন বাইতুল মালের মাসিক আয় ব্যয়ের একটা শীট তৈরি করুন। তো এইখানে এই বিষয়গুলো শেখার পরেই আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। ঠিক আছে। তারপরে এইখানে দেখেন ইফ ব্যবহার করে আয় ব্যয়ের রিপোর্টের উদ্বৃত্ত ঘাটতির ডায়নামিক সিস্টেম তৈরি করতে বলছে। তো এই টোটালি সিস্টেমটা দেখবেন যে আপনার রিলেভেন্ট সব হোমওয়ার্ক দিয়ে করা, এবং এইগুলা আপনি যদি প্র্যাকটিসগুলা বা হোমওয়ার্কগুলো ঠিকঠাকভাবে করে ফেলেন, তাহলে 2টা কাজ হবে। এক হচ্ছে টপিকগুলো আপনি শিখে ফেললেন, পাশাপাশি এই কাজগুলা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফে প্রয়োজন হবে। এবং সর্বশেষ আমরা পাওয়ার পয়েন্ট এবং ক্যানভা নিয়ে আলোচনা করব। 2টা জিনিসের আহ, বর্তমান সময়ে চাহিদা খুবই বেশি, বিশেষ করে ক্যানভার কথা যদি বলি। আর পাওয়ার পয়েন্টও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলোর মাধ্যমে আমাদের হচ্ছে
এই বেসিক আইটি কোর্সটা শেষ হবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে বর্তমান সময়ে যেহেতু এআই এর একটা মানে এআই আমাদের জীবনে বিরাট একটা জায়গা নিয়ে নিছে, আইটি সেক্টরে বা আইটি নিয়ে যারা কাজ করি অথবা কাজ না করি, এআই আমরা সবাই মোটামুটি ব্যবহার করি। সাথে সাথে এই ক্লাসের ভিতরে যেখানে এআই ব্যবহার করার প্রয়োজন হবে সেইগুলো আমরা টুকটাক দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে ওই টপিকটা আমাদের একেবারে বাদ পড়ে না যায়। ঠিক আছে ইনশাল্লাহ। তো শুরু করা যাক। আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে শুরু করব আজকের ক্লাস। তো যাদের কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা নেই, ইনস্টল করে নিতে হবে। এটা মাইক্রোসফট অফিস প্যাকেজের অন্তর্ভুক্ত একটা সফটওয়্যার। আপনি যদি মাইক্রোসফট অফিস ইনস্টল করে ফেলেন, তাহলেই এই সফটওয়্যারটা, মাইক্রোসফট ওয়ার্ডটা আপনার কম্পিউটারে পেয়ে যাবেন। তো যাদের ইনস্টল করা নাই তারা চলে যাবেন গেট ইনটু পিসিতে। গেট ইনটু পিসি, এইখানে চলে আসবেন। এইখানে এসে আপনি অফিস 2010 অথবা 16 ডাউনলোড করে নেবেন। এরপরের ভার্সনগুলোও ডাউনলোড করে নিতে পারেন, কিন্তু এইগুলা এখনো পর্যন্ত মানে মোটামুটি কনফার্ম যে এগুলা ইউজ করা যায়। পরের গুলাতে অনেকগুলা ইউজ করা যায় না। আর যদি যাদের সফটওয়্যারটা কিনে ফেলার সুযোগ আছে, তারা হচ্ছে সরাসরি 365 অফিস 365 এইটা ইউজ করবেন, মাইক্রোসফট অফিস 365 একেবারে লেটেস্ট ভার্সন। এটা কিনে ব্যবহার করার সুযোগ আছে। কোথাও কোথাও এটার ফ্রি ভার্সন বা ক্র্যাক ভার্সনও ইউজ করা যায়। তো তার চেয়ে বেটার ওইগুলোর চাইতে আপনি 2016 বা 20, 21, 19, 21 এইগুলা ইউজ করতে পারেন। তো খুব বেশি আহামরি পার্থক্য না, মোটামুটি একই বলা চলে। যে কোনো একটা ভার্সন, 2007 সালের ভার্সন বা এরপর যে কোনো ভার্সন দিয়ে আপনি আমাদের এই কোর্সটা কন্টিনিউ করতে পারবেন। কাজে এটা নিয়ে টেনশনের কিছু নাই যে আপনার কাছে কোন ভার্সনটা আছে। আপনার কাছে যে কোনো একটা ভার্সন থাকলেই হবে। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা একটু ওপেন করে ফেলি। এই হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড। এটা নিয়ে আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর আমরা হচ্ছে এই যে বাম পাশে ক্লিক করব। বাম পাশে এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে দেখেন আমাদের এইখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা অপশন আছে, এইটাতে চাপ দেব। এই যে আমাদের নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। তো মাইক্রোসফট ওয়ার্ড তো ওপেন করে ফেললাম, কিন্তু আমাদের কাজ শুরুর আগে একটু বোঝা দরকার মাইক্রোসফট ওয়ার্ড আসলে আমরা কি কাজে ব্যবহার করব। মাইক্রোসফট ওয়ার্ডটা মূলত এটা একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। লেখালেখির কাজে, সহজ ভাষায় যদি বলি, লেখালেখির কাজে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ইউজ করব। মোটামুটি অনেকেরই আইডিয়া আছে লেখালেখির জন্য এই সফটওয়্যারটা আমরা ইউজ করি। যেমন আপনি কোন একটা বই লিখতেছেন, একটা রচনা লিখতেছেন, এই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আপনাকে লিখতে হবে। ঠিক আছে? তো লেখালেখির খুবই চমৎকার এবং মোস্ট পপুলার একটা সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। ঠিক আছে, এই সফটওয়্যারটা আমরা ব্যবহার করব। তো নেক্সট 5টা ক্লাস এটা নিয়ে আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ। তো মাইক্রোসফট ওয়ার্ড যখন আমরা ওপেন করলাম, ওপেন করার সাথে সাথেই আমাদের দেখেন একটা সাদা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। এই পেজের ভিতরে আমরা লিখব। ঠিক আছে? এবং যখন আমার পেজ প্রয়োজন হবে, এখানে নতুন নতুন পেজ তৈরি করার সুযোগ আছে। আপনি লিখতে থাকলে, নিচের দিকে যাইতে থাকলে অটোমেটিক একটা পেজ তৈরি হয়ে যাবে। ওকে, তো চলেন ইন্টারফেসের সাথে আমরা একটু পরিচিত হই, যে কোথায় কি আছে সেগুলো আমরা একটু দেখে ফেলি। যখনই সফটওয়্যারটা ওপেন করলাম, এই ফাঁকা স্পেসটা বা সাদা স্পেসটাকে তো বললাম যে এটা আমাদের একটা পেজ। এই পেজটা নিয়ে আমরা কাজ করব। উপরের দিকে যদি তাকান, এইখানে একটা মেনু আছে। এই মেনুটা, প্রত্যেকটা মেনুর ভিতরে অনেকগুলা টুলস আছে। যখন আমি হোমে আসছি, দেখেন হোমের টুলস এগুলা। ইনসার্টে যখন আসছি, ইনসার্টে এই টুলসগুলো আছে। একইভাবে ডিজাইনে গেলে বেশ কিছু টুলস, লেআউট, রেফারেন্স, প্রত্যেকটা মেনুতে এক এক মানে অনেকগুলা করে টুলস আছে। এই টুলসগুলো আমরা আমাদের কাজে ব্যবহার করব। ওই ছুরি কাঁচি টাইপের আর কি, যেখানে আপনি ধরেন এই লেখাটা কাটার জন্য একটা জিনিস, কালার করার জন্য একটা জিনিস, বিভিন্ন জিনিস আমরা এখান থেকে ইউজ করব। তো এই যে মেনু বার এবং এই টুলস, এই সবগুলা মিলে আমরা এই এরিয়াটাকে বলি রিবন।
রিবন, এই রিবনটাকে আহ, আমরা চাইলে অন অফ করে রাখতে পারি। এই রিবনের উপর রাইট বাটন ক্লিক করে দেখেন কোল্যাপস দ্য রিবন। এই যে দেখেন আমাদের রিবন বা মেনু টুলস গুলোর বারটা কিন্তু দেখা যাচ্ছে না। অনেকের মাইক্রোসফট ওয়ার্ডে এরকম হইতে পারে, এটা টেনশনের কিছু নেই। হোমে যখন আবার ক্লিক করবেন, হোমের টুলসগুলো আসছে, আবার বাইরে ক্লিক করলে টুলসগুলো চলে যাবে। আর যদি অল টাইম ভিজিবল রাখতে চান, এখান থেকে কোল্যাপস দ্য রিবন এটা অফ করে দেন, তাহলে হচ্ছে অল টাইম এই মেন টুলসগুলো দেখা যাবে। ওকে, এরপরে দেখেন এখানে একটা রুলার আছে। এই রুলারটা আমাদের বেশ কিছু কাজে আসবে। এই রুলারটা চাইলে অন অফ করা যায়, বা আপনার ওইখানে যদি না থাকে রুলারটা, আপনি ভিউতে চলে যাবেন, ভিউ থেকে এই যে এখানে দেখেন রুলার একটা অপশন আছে, এটাকে অফ করে দিলে দেখেন এখানে রুলারটা আর দেখা যাচ্ছে না, বাম পাশে আর উপরে যেই রুল রুলারটা ছিল সেটা আর দেখা যাচ্ছে না। তা আমি আবার যখন রুলার অন করে দেব তখন হচ্ছে এই রুলারটা দেখা যাচ্ছে। ওকে, ফাইন। তো ডান পাশে তো আমার স্ক্রল বার উপরে নিচে যাওয়ার জন্য, আর নিচের দিকে আছে এখানে এই যে ডান পাশে আমাদের হচ্ছে এটাকে জুম ইন জুম আউট করার সুন্দর সিস্টেম। আমরা চাইলে এখান থেকে কন্ট্রোল চেপে ধরে শর্টকাটে কন্ট্রোল চেপে ধরে মাউসের যে হুইলারটা আছে, মানে একটা যে চাকা, সেই চাকাটা উপরের দিকে দিলে জুম ইন হবে, নিচের দিকে দিলে জুম আউট হবে, কন্ট্রোল চেপে ধরে। ঠিক আছে, আর বাম পাশে দেখা যাচ্ছে কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ডস আছে, কোন ল্যাঙ্গুয়েজে আমরা ইউজ করতেছি, শর্টকাটে কিছু ইনফরমেশন এখানে দেখা আছে। তো এই হচ্ছে মোটামুটি ইন্টারফেস। এবার আমাদের পথ চলা শুরু হবে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের সাথে। আপনারা কি আমার সাথে কানেক্টেড আছেন? আপনারা একটু চ্যাট বক্সে লিখেন তো আমার স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, আমাদের সাথে কানেক্টেড আছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, কথা কি ঠিক আছে, নাকি আরেকটু গতি বাড়াই দেবো, নাকি আরেকটু স্লো যাব? আপনাদের কি মনে হয়, ঠিক আছে না? ওকে, ফাইন, গুড। তার মানে আপনারা কানেক্টেড আছেন। ওকে, তো আমি আবার একটু আমার ক্লাসে, বোরিং ক্লাস আমার ভাল লাগে না, আপনাদের সাথে একটু কানেক্টেড থাকতে চাই। আশা করি আমাদের এই 12টা সেশনে আমরা চমৎকার কিছু শিখতে পারবো যদি আমরা একসাথে কানেক্টেড হয়ে কাজ শিখতে চাই। ওকে, ইনশাল্লাহ। তো এই যে যে ফাঁকা পেজটা, এই ফাঁকা পেজে আমরা কিছু একটা লিখে ফেলি, চলেন। তো আমি লিখে ফেললাম, হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ রুহুল আমিন। ওকে, আমরা এই একটা লাইন লিখে ফেললাম। এটা দিয়ে আমরা আজকে টুকটাক কিছু কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই যে একটা লাইন লিখে ফেললাম, এই লাইনটাকে নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা, আপনাদেরকে চ্যাট বক্সে লেখার জন্য বলছি, কিছু কিছু প্রশ্ন করে ফেলছেন, থ্যাংক ইউ। প্রশ্ন উত্তর পর্ব আমরা শেষে করব ইনশাল্লাহ, আপনাদের সব কথা শুনবো, যত রকমের প্রশ্ন আছে সবকিছু আমরা শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমরা প্রথম যে 40 মিনিট 30 মিনিট, এইগুলা আমাদের মূল লেকচার থাকবে, মূল আলোচনা থাকবে। এতে কি হবে, আমাদের আলোচনাটাও হয়ে যাবে, পাশাপাশি আপনার প্রশ্নোত্তর পর্বও চলে আসবে ইনশাল্লাহ। সব প্রশ্নের উত্তর দিব। এখন এই যে আমরা একটা লাইন লিখে ফেললাম, এই লাইনটাকে নিয়ে কি করা যায়, আমাদের কি কি কাজ হইতে পারে, সেইগুলা নিয়ে আমরা দেখেন উপরে। এখন আমরা হোম মেনুতে আছি, তাই না? এই যে হোম মেনুতে আছি, এইখান থেকে আজকে আমরা এই দুইটা জিনিস এক্সপ্লোর করব। এই যে ফন্ট এরিয়াটা, এবং এইখানে দেখেন ক্লিপবোর্ড একটা এরিয়া আছে, এই দুইটা পার্ট আমরা আজকে এক্সপ্লোর করব যে এইখানে কি কি আছে। তো এইগুলাকে কাজে লাগানোর জন্য আমার যেটা লাগবে, এই লেখাগুলাকে সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট করা খুবই সহজ। আপনি এখানে ক্লিক করে এই দিকে টান দিবেন, ক্লিকটা ছাড়বেন না, তাহলে এটা আপনি সুন্দরভাবে সিলেক্ট করতে পারবেন। এটা খুব সহজ একটা জিনিস। আর ফুল লাইন সহজে সিলেক্ট করার জন্য এই যে বাম পাশে মাউসটা এনে একটা ক্লিক করলেই পুরো লাইনটা সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, নর্মালি আমাদের মাউসটা কেমন থাকে দেখেন তো, এই যে ডান পাশে, মানে ডান থেকে বামের দিকে। আর যখন আমি এটা বাম পাশে নিয়ে গেলাম দেখেন, এই যে বাম থেকে ডানের দিকে কোনাকুনি হয়ে আছে, তার মানে এটা একটা লাইন ডিটেক্ট করতে পারছে।
এখানে ক্লিক করলে এই যে লাইনটা সিলেক্ট হয়ে গেল। তো এখানে কি কি করার সুযোগ আছে এই লেখাটাকে আপনি চাইলে, এই যে দেখেন এখানে একটা মোটা টাইপের বি আছে, এটাতে চাপ দিলে লেখাটা বোল্ড হয়ে যাবে, আবার চাপ দিলে এটা নর্মাল হয়ে গেল। এইখানে প্রত্যেকটা টুলসেরই মোটামুটি এই অবস্থা। যেমন এইখানে দেখেন ইটালিক একটা অপশন আছে, মানে লেখাগুলোকে হালকা বাঁকা করতে চান, আইতে চাপ দেন, আবার চাপ দিলে নর্মাল হয়ে গেল। এটার কাজ হচ্ছে আন্ডারলাইন, এটাতে চাপ দিলে দেখেন একটা আন্ডারলাইন পড়ে গেছে, আর একটা চাপ দিলে আন্ডারলাইনটা চলে গেছে। এটা হচ্ছে আমার স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো হচ্ছে লেখার মাঝখান দিয়ে দেখেন একটা লাইন চলে গেছে, ঠিক আছে? তো এই লাইনটা আমি যদি অন করতে চাই স্ট্রাইক থ্রোতে চাপ দিব, আর যদি অফ করতে চাই তাহলে আরেকবার চাপ দিলে এটা স্ট্রাইক থ্রোটা চলে গেল। এইখানে হচ্ছে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট একটা অপশন আছে। এটা বিশেষ করে ওই আমরা এক্সাম্পলটা দিয়ে এরকম H2O, পানির সংকেত যেটা, এই টুটা তো এই যে এইচ এর পাওয়ার, ঠিক আছে, 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেন। তো এই টুটাকে তো নর্মালি ছোট করে লিখতে হয়, এই যে এখান থেকে সাবস্ক্রিপ্ট দিয়ে দেন, H2, পানির সংকেতটা দেখেন এই রকম হয়। তো এটাকে যদি আপনি পাওয়ারটাকে উপরে উঠাইতে চান, এই যে এখান থেকে সুপারস্ক্রিপ্ট দিবেন, আর যদি নিচে দিতে চান তাহলে সাবস্ক্রিপ্ট। আর নর্মাল রাখতে চাইলে এখানে আরেকটা ক্লিক করলে এটা নর্মাল হয়ে গেল। ওকে, তাহলে একটা লেখাকে আমরা বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, তারপরে আমার স্ট্রাইক থ্রু, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এই কয়টা জিনিস আমরা খুব সহজেই করে ফেললাম। এখানে আছে স্টাইল, যেই স্টাইলটা আপনার পছন্দ হয় জাস্ট ক্লিক করলে ওই স্টাইলটা হয়ে যাবে। অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে এখান থেকে যে স্টাইলটা ভাল লাগে সেই স্টাইলে চাপ দিবেন। এখন একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে উপরে দেখেন 2টা বাটন আছে, একটা হচ্ছে আনডু আর একটা রিডু। আনডু হচ্ছে কন্ট্রোল Z, মানে এখন যে অবস্থায় আছে তার আগের স্টেপে ব্যাক করবে, একটা ব্যাক স্টেপ যাবে। এটাকে সিলেক্ট করে, অথবা সিলেক্ট করার দরকার নেই, কন্ট্রোল Z যদি চাপি তাহলে দেখেন একটু আগে যে স্টাইলটা ছিল নর্মাল স্টাইল, সেই স্টাইলে কিন্তু আমি চলে আসছি। তো এই আনডু এবং রিডুটা আমাদের জন্য বিভিন্ন সময় কাজে লাগবে। আমি একটা কাজ করে ফেলছি, কিন্তু এক স্টেপ ব্যাকে যাওয়া দরকার। যদিও এই কন্ট্রোল Z বা আনডু অপশনটা আমাদের লাইফে থাকলে ভালো হইতো, যে আমরা একটা সিদ্ধান্ত নিছি পরে দেখতেছি যে না এই সিদ্ধান্তটা তো ভুল, তো তখন কন্ট্রোল Z দিয়ে দিতাম, আবার নতুন করে শুরু করতাম। এটা হইলে ভালো হইতো। বাস্তব জীবনে যদিও কন্ট্রোল Z অপশনটা নাই। তো এখানে আনডু এবং রিডু, রিডু হচ্ছে কন্ট্রোল Y, মানে পরের স্টেপ বলতে যদি আপনি আনডু করে থাকেন তাহলে আবার রিডু করতে পারবেন, কিন্তু আনডু যদি না করে থাকেন তাহলে তো আর রিডু করার সুযোগ নেই। ওকে, আমরা আনডু করে রাখলাম, আমার কোনো স্টাইল দরকার নেই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হাইলাইটার। আপনি চাইলে এখান থেকে টেক্সট হাইলাইট করতে পারেন। দেখেন এখানে হাইলাইট কালার আছে বেশ কয়েকটা, এখান থেকে আমি দেখেন হাইলাইট করে দিলাম, লেখাটা হাইলাইট হয়ে গেছে। আবার যদি অফ করতে চাই এখান থেকে নো কালার দিয়ে দিব, তাহলে এটা হাইলাইট হয়ে গেল। ওকে, তারপরে আমরা এখান থেকে দেখেন লেখার কালার চেঞ্জ করতে পারি। এখানে লেখার কালার অটোমেটিক দেওয়া আছে, আপনি যদি এখান থেকে রেড সিলেক্ট করেন লেখার কালারটা লাল হয়ে গেছে। ওকে, আবার এখান থেকে চেঞ্জ করে আমি ধরেন বেগুনি কালার দিয়ে দিলাম। তো যে কোনো কালার আপনি এখান থেকে দিতে পারেন। আপনার এখান থেকে যদি অটোমেটিক দিয়ে দিই তাহলে নর্মালি ব্যাকগ্রাউন্ডের উপর ম্যাচ করে কাজ করে, আপনি স্পেসিফিক ব্ল্যাকও দিতে পারেন। অটোমেটিক দিলে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সাদা এই কারণে এটা ব্ল্যাক হয়ে গেছে আর কি। তো এখান থেকে আমরা কালারও চেঞ্জ করা শিখে ফেললাম। তাহলে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে আমরা শিখলাম হচ্ছে স্ট্রাইক থ্রো, এখানে আছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, স্টাইল, হাইলাইট, এবং এইখানে সর্বশেষ লেখার কালার আমরা চেঞ্জ করে ফেললাম। এরপরে আসেন মজার বিষয়, সেটা হচ্ছে এখান থেকে আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন, মানে লেখার স্টাইল। এখানে অনেক ফন্ট আছে, যেমন এখানে গ্রাভিটাস 1 এই ফন্টটা দিলাম, এটার যে স্টাইলটা একটু আগের স্টাইলটা কিন্তু সেম ছিল না। তো এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেই স্টাইলে আপনার লেখাটা হয়ে যাবে। দেখেন এই যে সুন্দর সুন্দর ফন্ট এখানে আছে, তারপরে যেটা ভাল লাগে আপনি সেটা এখান থেকে ইউজ করতে পারেন। যেমন অ্যাপটস ফন্টটা খুবই সুন্দর একটা ফন্ট। তারপরে ধরেন যে এই যে টাইমস নিউ রোমান, আমরা ইংরেজিতে আগে বইগুলোতে এই রকমের ফন্ট দেখতাম, এখন অনেক বই আছে। এটার ভিজিবিলিটি অনেক সুন্দর, মানে রিডেবিলিটি খুব সহজেই পড়া যায়। তা আপনার যেখানে যেই ফন্ট প্রয়োজন হবে সেখানে সেটা ইউজ করতে পারেন। তো ফর্মালি এই যে
টাইমস নিউ রোমান বা অ্যাপটোস, এই জাতীয় ফন্টগুলা খুব সুন্দর। এইগুলা থেকে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। তো যেহেতু ফন্টের বিষয় চলে আসছে, এবার আপনি চাইলে বাংলার ক্ষেত্রে বাংলা ফন্ট ইউজ করতে পারেন। বাংলা ফন্ট, বাংলা নিয়ে আমরা একদিন আহ, দেখি ক্লাস শেষে সুযোগ হলে কথা বলবো। তো আমি আপাতত হচ্ছে কিছু একটা লিখি। তো আমরা হচ্ছে এরকম একটা লাইন লিখে ফেললাম। এখান থেকে আমি বাংলা একটা ফন্ট সিলেক্ট করে দিয়ে দেখুন সোলাইমানি লিপি দিয়ে দিলাম। এই যে দেখেন, এই ফন্টটা কিন্তু সুন্দর লাগতেছে, নর্মালি একটু আগে যে ফন্ট ছিল সেটার চাইতে। তো ফন্ট খুবই গুরুত্বপূর্ণ। এই ফন্ট কত যে গুরুত্বপূর্ণ এটা আমরা ক্যানভার একটা ক্লাস পাবো শেষের দিকে, পাওয়ার পয়েন্টের ক্লাস পাবো। সেখানে যেহেতু ডিজাইন সেন্স আছে বা ডিজাইন করতে হয় আমাদের, সেখানে আমরা ফন্ট নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো যে ফন্ট কতটা গুরুত্বপূর্ণ, কোথায় কোন ফন্ট দেব, কি কালার ইউজ করব, ফন্টের সাইজ, এইগুলা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো আপাতত হচ্ছে আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার যেই ফন্টটা প্রয়োজন আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তবে আমাদের যদি বলি যে ইংলিশের ক্ষেত্রে টাইমস নিউ রোমান অথবা অ্যাপটস, এই জাতীয় দুইটার একটা ফন্ট আপনি ফর্মাল জায়গায় ইউজ করেন। আর ফর্মালের জায়গা বাদ দিলে টাইটেল বা হচ্ছে ইনফর্মাল যে কোনো ডকুমেন্টসে আপনি যে কোনো ফন্টই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর বাংলার ক্ষেত্রে আমরা যদি বিজয়ে লিখি তাহলে সুতুনিয়ামজে, আর যদি অভ্রতে লিখি বা ইউনিকোড ফরম্যাটে লিখি তাহলে সোলাইমানি লিপি অথবা কালপুরুষ। এই দুইটা তিনটা ফন্টের ভিতরে থাকলে সুন্দর সুন্দর ফন্ট, এইগুলা সুন্দর লেখা হয়। এর বাইরে ফ্রিতে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে যেগুলা ডিজাইনের জন্য ভালো। আমি যে ফন্টগুলোর কথা বললাম এইগুলা হচ্ছে আপনার ডকুমেন্টসের জন্য সুন্দর হবে। এরপরে আসেন এইখানে দেখেন ফন্ট সাইজ চেঞ্জ করার সুযোগ আছে। এই লেখাগুলোর যে সাইজ আছে এটা এখন 26 দেখা যাচ্ছে। আপনি চাইলে এখান থেকে 72 দিয়ে দেন, দেখেন অনেক বড় লেখা হয়ে গেছে। আর যদি চান আরো একটু ছোট করবো, এখান থেকে ছোট ফন্ট দিয়ে দেন। নর্মালি 13 ইংলিশে যদি লেখেন, আর 13-14 বাংলাতেও 13-14। তবে বিশেষ করে সোলাইমানি লিপি লেখলে 11-12 দিলে ভালো হয় ডকুমেন্টস গুলাতে। ঠিক আছে, রেগুলার ফন্ট। তো এটাকে আপনি এখান থেকেও ছোট বড় করতে পারেন। আবার এইখানে দেখেন দুইটা বাটন আছে, এটা হচ্ছে বড় এ আর একটা ছোট এ, তার মানে ইনক্রিজ ফন্ট সাইজ। এটাতে চাপ দিলে লেখা বড় হইতে থাকবে, এটাতে চাপ দিলে লেখা ছোট হইতে থাকবে। তো দুইটা ওয়ে এখানে আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কেস। মানে এইখানে দেখেন, এইখানে কিন্তু একটা ভুল হয়েছে। দিস, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কিন্তু আমার ছোট হাতের হওয়ার দরকার। কারণ একটা কমার পরে এটা তো আর নতুন কোনো লাইন শুরু হয় নাই, আগেরই লাইন। তো এইখানে আপনি ছোট বড় মানে ছোট হাতের বড় হাতের লেখার জন্য নতুন করে লেখার দরকার নেই। ধরেন যে আপনি রুহুল আমিন, এইটা যেহেতু একটা নাম, এইগুলা সব বড় হাতের করতে চাচ্ছেন, এইগুলাকে সিলেক্ট করে আপনি এইখান থেকে আপার কেস দিয়ে দেন। দেখেন আপার কেস দিলে সব বড় হাতের হয়ে গেল। আর যদি যাচ্ছেন যে সব ছোট হাতের করতে, এখান থেকে লোয়ার কেস দিয়ে দেন, তাহলে সব ছোট হাতের হয়ে গেছে। আর যদি চান যে একটু আগে যে ফরম্যাট ছিল, প্রথম অক্ষরগুলা বড় হাতের, আর এবং এ, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, তাহলে এইখান থেকে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এইটা দিয়ে দিব। তো নর্মালি এই তিনটা জিনিস আমাদের খুব বেশি কাজে লাগে। কোন একটা লেখার ছোট হাতের করে ফেলতে চাচ্ছেন, তারপরে বড় হাতের করতে চাচ্ছেন, অথবা প্রথম অক্ষরগুলাকে বড় হাতের করতে চাচ্ছেন, এই কাজগুলো আমরা এখান থেকে কেস দিয়ে করে ফেলতে পারি। সর্বশেষে এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। আপনি যদি অনেক কোনো মানে ফরম্যাটিং করে থাকেন, যেমন আমি এখানে অনেকগুলো স্টাইল করে ফেলছি, এরকমের কোনো স্টাইল করা লেখাকে নর্মাল করে ফেলতে আপনি ক্লিয়ার অল ফরম্যাটিং দিতে পারেন। এতে কি হবে, সকল স্টাইলগুলো ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে আপনারা যখন ইন্টারনেট থেকে কোনো একটা লেখা কপি করে নিয়ে আসবেন, তখন ওইখানে ইন্টারনেটের বেশ কিছু কিছু স্টাইল কপি হয়ে চলে আসে। তো এইগুলাকে সিলেক্ট করে আপনি এই যে ক্লিয়ার অল ফরম্যাটিং যখন চাপ দিবেন, তখন এটা নর্মাল টেক্সটের মতো মনে হবে। আপনি বুঝবেন না যে এটা কপি করা কিনা, মনে হবে যে আপনি নিজেই লিখছেন। তো এই ছিল মোটামুটি ফন্ট রিলেটেড আলোচনা। আমরা এইখান থেকে এই কাজগুলো করে আমাদের লেখাগুলোকে সুন্দর মডিফাই করতে পারি, ফরম্যাটিং করতে পারি। এরপরে আসেন, আচ্ছা এটা শর্টকাটটা একটু বলে দিই। প্রত্যেকটা জিনিসের কিন্তু আমাদের শর্টকাট আছে। বোল্ড করার জন্য কন্ট্রোল V। তো এই শর্টকাটগুলো যদি মনে করেন যে ভাই আমার শর্টকাটের লিস্ট লাগবে,
আমার মনে হয় যে শর্টকাটের লিস্ট দরকার নেই, আপনাদেরকে একটা রাস্তা বলে দিই। সেটা হচ্ছে, যেটা শর্টকাট খুঁজতেছেন এটার উপর মাউস রাখবেন। দেখেন এই যে এখানে লেখা আছে বোল্ড কন্ট্রোল বি, ঠিক আছে? এখানে ইটালিক কন্ট্রোল আই, প্রত্যেকটা শর্টকাট কিন্তু এখানে বলা আছে। তো একটু আগে যেটা দেখতেছিলাম, লেখাকে ছোট বড় করার জন্য কন্ট্রোল থার্ড ব্র্যাকেট চাপ দিলে লেখা বড় হয়। আবার কন্ট্রোল থার্ড ব্র্যাকেট যে স্টার্টিং, মানে এই যে এইখানে দেখায়, এটা হচ্ছে আমার থার্ড ব্র্যাকেট শুরু, আর এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট শেষ, তাই না? তো কন্ট্রোল চেপে ধরে যদি থার্ড ব্র্যাকেট শুরু যেটা আছে সেটা চাপি তাহলে ছোট হবে, যদি শেষেরটা চাপি তাহলে বড় হবে। তো শর্টকাটে আমরা এইভাবে লেখা ছোট বড় করতে পারি। এরপরে যেটা আছে আমাদের এখানে কাট কপি পেস্ট ফরম্যাট পেইন্টার, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। কাট হচ্ছে এই লেখাটা এখানে থাকবে না, ঠিক আছে? আপনি অন্য জায়গায় মুভ টাইপের, এখানে থাকবে না, অন্য জায়গায় নিয়ে বসাইতেও পারেন অথবা নাও বসাইতে পারেন, কাট করে ফেললেন। আর কপি হচ্ছে এই লেখাটা এখানে থাকবে, পাশাপাশি আরেক জায়গায় নিয়ে আপনি পেস্ট করবেন আর কি, ঠিক আছে? ডুপ্লিকেট টাইপের। তো কাট করতে হয় কিভাবে? এটাকে সিলেক্ট করে এখান থেকে কাটে চাপ দিলে এটা কাট হয়ে গেছে, ঠিক আছে? এটা বাদ চলে গেছে। তো এটা কাট করার সাথে সাথে এই যে ক্লিপ বোর্ডে চলে আসে, আপনি যখন পেস্টে চাপ দিবেন তখন এটা পেস্ট হইলো, মানে এই ক্লিপ বোর্ডে কিন্তু এটা সেভ হয়ে গেছে। এখন এইখানে যতবার আপনি চাপ দিবেন ততবার এটা বের হইতে থাকবে, ঠিক আছে? তো একই সিস্টেম আপনার কপির ক্ষেত্রে। ধরেন যে আমি ওয়ার্ল্ড এই শব্দটাকে কপি করতে চাই, কপিতে চাপ দিলাম। কপি করার সাথে সাথে এখানেই কিন্তু ডুপ্লিকেট হয় নাই। আপনি যেখানে পেস্ট করতে চান, মানে এটার আরেকটা ডুপ্লিকেট করতে চান, সেইখানে আপনি এই যে পেস্টে চাপ দিবেন। দেখেন যতগুলো আমি পেস্টে চাপ দিব ততগুলা এই ওয়ার্ড শব্দ পেস্ট হচ্ছে, মানে ডুপ্লিকেট হচ্ছে। তাহলে কাট এবং কপি পেস্ট, এই তিনটা জিনিস আমরা বুঝলাম যে কাট হচ্ছে কেটে ফেলা, কপি হচ্ছে কাটবে না, এটার একটা ডুপ্লিকেট হবে, আর পেস্ট হচ্ছে কাট করেন বা কপি করেন, পেস্টে চাপ না দিলে কিন্তু এটা ডুপ্লিকেট হবে না, ঠিক আছে? আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফরম্যাট পেইন্টার। এটা কেমন? আমি ধরেন যে এটাকে একটা কপি করলাম, কপি করে এইখানে পেস্ট করলাম, তাহলে দুইটা লাইন সেম। আরেকটা নতুন লাইন লিখি আমি, আই সরি আই এম ফ্রম বাংলাদেশ। তো দেখেন আমার টোটালে তিনটা লাইন। এই লাইনটাকে আমি কোন একটা স্টাইল করলাম, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে এখান থেকে লাল কালার করে দিলাম এবং হাইলাইটও করে দিলাম হলুদ কালারের। ওকে, এই কাজগুলো আমরা করলাম। তো এই সেম স্টাইলটা যদি আমি এই এই লাইনেও করতে চাই, তাহলে আমার কি করতে হবে? আবার বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপর লাল কালার, এবং এই যে এতগুলা কাজ আমার রিপিট করা লাগলো, তাই না? তো এইটা যদি আমি রিপিট করতে না চাই, তাহলে আমি লেখা যেমন কপি করতে পারি, একইভাবে আমি স্টাইলও কপি করতে পারি। যে এটার স্টাইলটা শুধু কপি করব, লেখা না, এটাতে যে স্টাইলটা দেওয়া আছে সেই স্টাইলটা আমি কপি করে এটার উপরে অ্যাপ্লাই করব। ওকে, এর জন্য কি করতে হবে? এটাকে সিলেক্ট করব আমরা। সিলেক্ট করে, যেহেতু এইটার স্টাইলটা আমি কপি করতে চাই, সিলেক্ট করে এইখান থেকে ফরম্যাট পেইন্টারে চাপ দিব। তাহলে দেখেন এই যে এখানে একটা ব্রাশের মতো চলে আসছে। এই ব্রাশটা যেই লেখার উপরে দিব সেই লেখাই কিন্তু আমার ওই স্টাইলে হয়ে গেল। তো এইভাবে আমি একটা লেখার স্টাইলকে আমি কপি করে অন্য একটা লেখাতে অ্যাপ্লাই করতে পারি। তো ধরেন যে এটার স্টাইলটা আমি এই লাইনেও দিতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে চাপ দিলাম, এই লাইনটা সিলেক্ট করে দিয়ে দিলাম। তাহলে আমার কিন্তু এই লাইনটাও ওইটার মতো হয়ে গেল, ঠিক আছে? আর সব সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে ক্লিয়ার অল ফরম্যাটিং দিয়ে দিলাম, এখান থেকে হাইলাইট কালার নো হাইলাইট দিয়ে দিলাম, তাহলে আবার আগের অবস্থায় চলে আসছে। তাহলে কাট কপি পেস্ট ফরম্যাট পেইন্টার, এই কয়টা জিনিস আমরা দেখলাম। তো আমরা যদি আমাদের ক্লাসের যেই মডিউল ছিল সেগুলো একটু দেখি। আমরা ইন্টারফেসের সাথে পরিচিত হইলাম, মাইক্রোসফট ওয়ার্ডের কোথায় কি আছে। এবার আসেন ফাইল সেভ করা। এই যে যেই লেখালেখিগুলা করলাম আমরা, এই ফাইলটাকে যদি আমরা সেভ করতে চাই তাহলে কি করব? এইখানে দেখেন একটা সেভ বাটন আছে, অথবা ফাইল থেকে সেভ একটা বাটন আছে, অথবা শর্টকাটে কন্ট্রোল এস, কন্ট্রোল চেপে ধরে এস চাপেন, তাহলে এই যে সেভ অপশনটা চলে আসছে। তো ব্রাউজে যাব আমরা এখান থেকে, দিস পিসি অথবা ব্রাউজে যদি চাপ দিই, অর্থাৎ আমি ফাইলটাকে কোথায় সেভ করতে চাই, তো আমি ডেস্কটপে সেভ করতে চাই, হ্যালো ওয়ার্ল্ড নামে আছে এটা, সেভ দিয়ে দিলাম। তাহলে আমরা যদি ডেস্কটপে যাই একটু দেখেন, ডেস্কটপে এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ফাইল কিন্তু আমার এখানে চলে আসছে, ঠিক আছে? তো আমরা এভাবে ফাইল সেভ করতে পারবো।
আর যদি ফাইলটা ওপেন করতে চাই তাহলে এইখান থেকে এই ফাইলের উপর ডাবল ক্লিক করলে এই ফাইলটা ওপেন হয়ে যাবে। ওকে, তো এখানে দেখেন তারপর অ্যাসাইনমেন্টের জন্য স্ট্যান্ডার্ড ফন্ট যেমন টাইমস নিউ রোমান, 12 পয়েন্ট, ক্লিয়ার ফরম্যাটিং। হ্যাঁ, এই ফরম্যাটিং গুলো কিভাবে করতে হয় এগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। তো মোটামুটি আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আমরা ধাপে ধাপেই যাব, মানে হুট করেই একেবারে ডিপ লেভেলে চলে যাব না, আস্তে আস্তেই শিখবো। অনেকেরই হইতে পারে যে এই বিষয়গুলো আগে থেকে জানেন, তো তার এই বিষয়গুলো ঝালাই হয়ে গেল, পাশাপাশি নতুন যারা আছেন তাদেরও কিন্তু শেখা হয়ে গেল ইনশাল্লাহ। তো আমরা এইটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন বাসায় বসে। সংগঠনের 5 দফা কর্মসূচি আপনি 1 পৃষ্ঠার ভিতরে নিয়ে টাইপ করে ফেলবেন। এবার আসেন যে বিষয়টা, সেটা হচ্ছে টাইপিং। আপনাদের টাইপ স্পিড কার কত আছে বলেন তো? না দেখে, আচ্ছা প্রথমে বলেন না দেখে টাইপ করতে পারেন কে কে, এবং টাইপ স্পিড কত? বা যদি কেউ না পারেন একটু চ্যাট বক্সে লিখেন টাইপিং, যদি না দেখে টাইপ করতে না পারেন তাহলে সেটাও লিখেন যে টাইপ স্পিড নাই, বা না দেখে টাইপ করতে পারি না। ইংলিশ 25, আমি পারি না দেখে, মানে এটা কি, একটু দাড়ি কমা দেন ভাই, পারি না ভাই, কিছুই পারি না, টাইপ পারি না, না দেখে টাইপ পারি না। ওকে, ফাইন। যারা না দেখে পারেন না তাদের জন্য সমাধান বলে দিচ্ছি। অনেকেই পারেন, অনেকের গতিও ভালো। যারা না দেখে টাইপ করতে পারেন না তারা চলে আসবেন এইখানে, typing.com। typing.com এ আসবেন, typing.com, এই সাইটটাতে চলে আসবেন। আমি এই লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে রাখি। ওকে, typing.com-এ চলে আসবেন। এইখান থেকে দেখেন এই যে একটা অ্যাকাউন্ট করে ফেললে ভালো, আপনার ট্র্যাকিংটা থাকবে। এই যে স্টার্ট টাইপিং টুডে, এটাতে চাপ দেন। এইখানে দেখেন, এইখানে প্রায় 15টা লেসন আছে। এই 15টা লেসন যদি আপনি শেষ করতে পারেন তাহলে মোটামুটি আপনি না দেখে টাইপ করা শিখে যাবেন। এটা খুবই সহজ, খুবই সুন্দর একটা ওয়ে। এটা আপনি আহ, যদি একটু কন্টিনিউ করেন একদিনে আপনি দেখা গেছে যে 3টা 4টা করে লেসন শেষ করে ফেলতে পারবেন। একটু সময় দিলে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলে এইগুলা শেষ করে ফেলতে পারবেন। প্রত্যেকটা লেসনের আবার এই যে পার্ট আছে, এই পার্টগুলো ধরে ধরে শেষ করতে হবে। ওকে, তাহলে দেখবেন যে খুব সহজেই শেষ করে ফেলতে পারছেন। তো আমরা প্রথম যেই লেসনটা আছে সেটাতে যাই। এখানে একটা ভিডিও দেওয়া আছে কিভাবে কি করতে হবে। তো আমরা এই ভিডিওটাতে যাব না, আমরা পরের লেসনটাতে যাই, এই যে এইটাতে। তো এখানে দেখেন ওয়েটা কি, ওয়েটা হচ্ছে আপনি আপনার কিবোর্ডের কোথায় হাত রাখতে হবে সেটা দেখাচ্ছে। তো এই যে এ এর ওপর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে এফ এর উপর আছে বাম হাতের যে শাহাদাত আঙ্গুল আছে সেটা, আবার ডান হাতের শাহাদাত আঙ্গুল জে এর উপর বসায়া সে দেখাচ্ছে কি এফ চাপতে হবে, এই যে এফ। ওকে, তারপরে ডান হাতের যে কনিষ্ঠ আঙ্গুল এটা দিয়ে এন্টার চাপতে বলতেছে। এবার আসেন এখানে এফ 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 জে, এফ 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 জে, এইগুলা চাপতে হবে। তাহলে কখন কোন আঙ্গুল দিয়ে কি চাপতে হবে এখানে কিন্তু এই যে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তাহলে আমি এফ চাপলাম বাম হাত দিয়ে, আবার এফ, আবার এফ, তারপরে এখন ডান হাত দিয়ে দেখেন জে, এফ 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 জে। তো এইভাবে আপনার, সে কিন্তু আপনাকে ধাপে ধাপে শেখাবে। বাহ, আমরা কিন্তু শিখে গেছি। তো কন্টিনিউতে চাপ দিবেন, এরপরে ধাপে ধাপে আপনার এইগুলা শেখাবে। ঠিক আছে, তো যারা একেবারে না দেখে পারেন না তাদের জন্য সমাধান এটা। এইটা শিখে আপনারা কাজ শুরু করতে, মানে টাইপিং শুরু করতে পারেন। আর যারা মোটামুটি টাইপিং পারেন তারা চলে যাবেন কোথায়, টাইপিং টেস্ট দিবেন এইখানে এসে। আহ এখান থেকেও দিতে পারেন, অথবা টাইপিং টেস্ট এর সাইট অভাব নাই, অনেক সাইট আছে, যে কোনো সাইটে গিয়ে আপনি টাইপিং টেস্ট দিতে পারেন। অথবা আপনি কিছু গেমস খেলতে পারেন, এতে টাইপিং এর স্পিডও বাড়বে। তবে টেস্ট দেওয়াটা ভালো, টাইপিং টেস্ট। টাইপিং টেস্ট লিখে সার্চ দেন, যে টাইপিং এর ভিতরে টাইপিং টেস্টের লিঙ্কটা আপনি সহজে খুঁজে পাবেন। এইখানে দেখেন আপনার হচ্ছে 1 মিনিটের টেস্ট আছে, 3 মিনিটের টেস্ট আছে, 5 মিনিটের টেস্ট আছে, আর পেজ ওয়াইজ হইলে 1 পেজ। তো যাদের না দেখে টাইপ করতে পারেন মোটামুটি কিন্তু গতি নাই, তারা হচ্ছে এই যে প্রতিদিন 1 পেজের একটা টাইপিং টেস্টে আসেন। ঠিক আছে, কন্টিনিউতে চাপ দেন, এই যে এইখান থেকে টাইপ করা শুরু করেন। তো এইখানে যেটা হবে, আপনার টাইপিংটাও হয়ে যাবে, পাশাপাশি
পাশাপাশি আপনার যে গতিগত সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। অনেকে হয়তোবা জানেনই না যে আপনার টাইপিং এর স্পিড কত। তো আপনি এখান থেকে এই যে 1 মিনিট একটা টেস্ট দেন, টেস্ট দিলেই বুঝতে পারবেন যে আপনার ইংরেজিতে টাইপিং এর স্পিড কত। ওকে। আর যারা গেমস খেলতে চান তারা হচ্ছে জি টাইপ, ZTY.P, এই যে একটা গেমস আছে, এই গেমসটা খেলতে পারেন। তো এই গেমসটার সাউন্ডটাও খুবই সুন্দর। আমি যদি আপনার সাথে সাউন্ডটা একটু শেয়ার করে দিই। আচ্ছা, এই সাউন্ডটা শেয়ার করে দিলাম। দেখেন এটার সাউন্ডটাও খুবই সুন্দর। তো এইখানে যেটা করতে হবে, যেগুলা লেখা আসতেছে এই লেখাগুলোকে আপনি টাইপ করতে হবে, ওয়ার্ডগুলো। ফাইন, খুবই চমৎকার একটা গেম, মানে একটু ভাইব আছে, একটু অ্যাকশন টাইপের। ওকে ফাইন, আমরা এটা রেখে দিই। তো এইটা খেলতে থাকলে আপনার কিন্তু গতি চলে আসবে, খেলতেও থাকলেন গতিও চলে আসবে। আরেকটা সমাধান হচ্ছে আপনি যে কোনো একটা লেখা আপনি নিজে লেখছেন সেটাকে আপনি দেখে দেখে টাইপ করেন, সেটা আরো ভালো হয়। ওকে। আর যারা বাংলা টাইপিং করবেন তারা চলে আসবেন, যারা না দেখে একেবারেই পারেন না তাদের জন্য এটা বিজয়21.net.bd। এই লিঙ্কটাও আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, অনেকে এটা খোঁজে কিন্তু পায় না, লিঙ্কটা আমি দিয়ে দিলাম। ওকে। এটাতে কি হবে, ওই যে ইংলিশ যেমন ধরে ধরে টাইপ করা শিখাইছে না, এইখানেও যদি এটার চেহারাটা খুব সুন্দর না, কিন্তু এটাও সে আপনাকে এই যে অ আ থেকে শুরু করে শিখাবে। অ কিভাবে শিখবেন, আ কিভাবে লিখবেন, এগুলা কিন্তু এখানে দেখাচ্ছে। তো কিভাবে, এই যে যদি অ লিখতে চান তাহলে যে Shift+F, ঠিক আছে, এইটা চাপ দিবেন, Shift+F। আচ্ছা, আমার এখানে আসি, দেখছেন Shift+F চাপ দিলাম, অ। তারপরে রস্বই লিখবো, রস্বই লিখতে হলে মানে না, আ লিখবো। আ লিখতে হলে প্রথমে জি চাপতে হবে, তারপরে এফ চাপতে হবে, আ। এটা হচ্ছে বিজয় লেআউট। বিজয় লেআউটে যদি কেউ লিখেন, আর যদি অভ্র লেআউটে লেখেন তাহলে তো সমস্যাই নেই, আপনি ইংরেজি পারলেই হবে। ওই যে বাংলিশ টাইপের AMADER, আমাদের, এভাবে হবে আর কি। তো এখানে প্র্যাকটিসের অপশন আছে, যেমন যুক্তবর্ণ প্র্যাকটিস করতে চাচ্ছেন, বা হচ্ছে সরি যুক্তাক্ষর, স্বরবর্ণ, এই সবগুলোই এখানে আপনার প্র্যাকটিসের সুযোগ আছে। ধরে ধরে আপনি সামনের দিকে আগাইতে থাকবেন। ওকে। তো বাংলার ক্ষেত্রে এই সাইটটা আপনারা ইউজ করতে পারেন, আর ইংলিশের ক্ষেত্রে এটা। তো টাইপিং এর ক্ষেত্রে আজকে থেকেই আপনারা শুরু করেন, আমরা প্রতিনিয়ত একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা কে কি করতেছেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মৌলিক আজকের ক্লাস। আজকের ক্লাসের উপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, ক্লাস ক্লাসের উপর, মানে ক্লাসের টপিকের উপর, মানে ওভারঅল এই কোর্সের ব্যাপারে না, যেমন ধরেন যে অ্যাটেন্ডেন্স কিভাবে দেব, তারপরে হচ্ছে রোল নাম্বার পাই নাই, এই জাতীয় কোশ্চেন না, যে ভাই এই পার্টটা বুঝি নাই, মানে আমাদের লেসনের উপরে যদি কোনো প্রশ্ন থাকে ওইগুলাও করবেন ম্যানেজমেন্টের কাছে। আমার ক্লাস শেষ হওয়ার পরে ভাই থাকবেন, সেগুলোর উত্তর ভাই দিবেন। ওকে। তা আপাতত ক্লাস রিলেটেড আপনাদের যাদের প্রশ্ন আছে তারা একটু হ্যান্ড রেজ করে ফেলেন, আমরা একটু আপনাদের সাথে শুনি। জি, আরিফ শেখ ভাই, আনমিউট করে কথা বলেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি মধ্যে বলছিলেন যে স্ট্যাক থ্রো এর ব্যবহার, ওইটা স্ট্যাক থ্রো এর ব্যবহারটা ঠিক কখন হয়? স্ট্রাইক থ্রো এর ব্যবহারটা দুইটা কাজে হয়। একটা হচ্ছে আপনি কোন একটা স্টাইল দিতে চান, অনেক সময় দেখায় না যে হচ্ছে ডিসকাউন্ট 3500 টাকা, কাইটা লেখে হচ্ছে 3000 টাকা। তো এখানে আপনি স্ট্রাইক থ্রো দিয়ে দেন, এই যে কাইটা দেখাই দাও। অথবা একটা ওয়ার্ড ভুল আছে, ধরেন যে BOK স্পেস BOOK, তো এটা হচ্ছে ভুল আমি, আর এটা হচ্ছে সঠিক, এটাকে আপনি কাইটা দেন। এইরকমের যদি দেখাইতে চান সেক্ষেত্রে এটা ব্যবহার হবে। MD নাজমুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, আমি ওই ফাইল সেভের ব্যাপারটা আরেকটু রিভিউ করলে ভালো হয় আর কি, যেটা কিভাবে জানি। ফাইল সেভটা খুবই সহজ। এখান থেকে সেভ বাটনে চাপ দিব, অথবা তিনটা অপশন দেখাইছি, একটা হচ্ছে এখানে, আর ফাইলে গিয়ে সেভ। এখন এই অপশনগুলা আপনার ভার্সনের সাথে যদি নাও মিলে, একটা জিনিস মাস্ট মিলবে, সেটা হচ্ছে কন্ট্রোল এস। কন্ট্রোল এস, ঠিক আছে? কন্ট্রোল এস জি। দিলে আপনার এখানে এসে কোথায় সেভ করতে চান সেটা দেখাই দিবেন। ধরেন যে ডেস্কটপ, এখানে আপনি ফাইলের নামটা দিবেন। ফাইলের নাম কি? ধরেন যে আমরা দিলাম হচ্ছে ফার্স্ট ডকুমেন্ট। এটা দিয়ে আপনি সেভ করে ফেলবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, যদি পিডিএফ আকারে সেভ করতে চান, এখানে সেভ এস টাইপ, এটা চেঞ্জ করে পিডিএফ দিয়ে দিবেন। তাহলে এই ফাইলটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। ধরেন যে আমি ডেস্কটপে পিডিএফ আকারে সেভ করলাম, দেখেন এই যে পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। ওকে। থিঙ্ক ট্যাঙ্ক ভাইয়ের নাম তো লেখা নাই। ভাই, কি নাম আপনার? আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম হচ্ছে আলামিন। আলামিন ভাই। জি ভাই, বলেন। হ্যাঁ ভাই, প্রশ্নটা হচ্ছে আমার হচ্ছে ওই উইন্ডোজ আর কি, মাইক্রোসফট উইন্ডোজটা হচ্ছে 500 365টা আর কি। এটা হচ্ছে মানে এটা তো টাকা দিয়ে কিনতে হবে আর কি। এটা কি একবারে নিয়ে নিলে ভালো হবে নাকি হচ্ছে আপাতত যে কোনো একটা দিয়ে? যে কোনো একটা দিয়ে শুরু করেন, সমস্যা নেই। আর ওইগুলার স্টুডেন্ট লাইসেন্স পাওয়া যায়, যেমন ডিজিটাল প্রোডাক্টস বিডি সহ এরকম অনেক সাইট আছে, যেগুলো আপনি হচ্ছে লো বাজেট স্টুডেন্ট প্যাকেজ কিনতে পারবেন। তো অফিসিয়ালি কিনতে গেলে তো আপনার মোটামুটি ভালোই টাকা পয়সা লাগবে। এইখানে 300-400 টাকায় মোটামুটি 4-5 বছরের জন্য ইউজ করতে পারবেন। বুঝছি বুঝছি ভাই, তাহলে হচ্ছে এইভাবে নিয়ে নিলে মোটামুটি ভালো হবে আর কি। হ্যাঁ, এটা নিয়ে নিলে ক্র্যাক ভার্সনের চেয়ে বেটার। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। মায়াজ রাজিন ভাই, আনমিউট করে কথা বলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামের উচ্চারণটা কি আমি ঠিক করছি? ভাই, আমার নামের উচ্চারণ হচ্ছে মাআজ রেজিন। মায়াজ রাজিন। জি। জি। ভাই, আমার প্রশ্ন হচ্ছে দুইটা। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের যারা আমরা কোর্স করতেছি অনেকেরই ল্যাপটপ নাই আর কি। আর সেক্ষেত্রে কি করতে পারি? ডেস্কটপ ল্যাপটপ কিছুই নেই আর কি, অনেকেরই। আচ্ছা, আরেকটা প্রশ্ন কি? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা এই যে উম, ইয়াতে থাকে, আমরা যে কিবোর্ডে বসি, প্রথমে ইংলিশ ইয়াটা থাকে, কিবোর্ডে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এসে থাকে, আমরা বাংলাতে কনভার্ট করার জন্য কোন কিগুলো চাপতে হয় আর কি? আচ্ছা, বাংলা করার জন্য যদি বিজয় লেখেন, তাহলে অল্ট্রা কন্ট্রোল বি। আর শর্টকাটটা বললে ভালো হয় ভাই, শর্টকাটটা কি কিবোর্ডের? অল্টার কন্ট্রোল আমি লিখে দিচ্ছি এখানে, অল্ট প্লাস কন্ট্রোল প্লাস বি। এটা দিলে হচ্ছে বিজয় আনসি ফরম্যাটে লিখতে পারবেন। আর যদি অল্ট্রা কন্ট্রোল ভি চাপেন বি এর জায়গায়, তাহলে সরি, এটা চাপ দিলে বিজয়ের ইউনিকোড ফরম্যাটে লিখতে পারবেন। তো বিজয় এক্ষেত্রে আপনার ইনস্টল করা থাকতে হবে, তাহলে এইগুলা কাজ করবে, তা নাহলে কিন্তু কাজ করবে না। আর যদি অভ্র থাকে আপনার, তাহলে F12, কিবোর্ডের F12 বাটন চাপ দিলে আপনি বাংলা লিখতে পারবেন। আচ্ছা, মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনার অনেকেরই অনেকেরই ল্যাপটপ বা ডেস্কটপ নাই। তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ল্যাপটপ বা ডেস্কটপ ম্যানেজ করতে হবে। যেহেতু প্রয়োজনে স- আপনার শাখার কম্পিউটার থাকলে সেটা সেখানে গিয়ে প্র্যাকটিস করেন, অথবা কোনো একজন ফ্রেন্ডের অথবা আত্মীয়ের একটা ল্যাপটপ বা ডেস্কটপে গিয়ে একটু প্র্যাকটিস করে নিতে হবে। এইটা হচ্ছে অনেকে চেষ্টা করতে পারেন যে আমি মোবাইল দিয়ে ট্রাই করব। কোর্সটা হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স। এটা মোবাইল দিয়ে আসলে কিছু কিছু কাজ হয়তো বা হবে, কিন্তু 100% আপনি এটা দিয়ে কিন্তু আউটপুটটা পাবেন না। তো সেক্ষেত্রে নিজের না থাকলেও অন্য কারো ডিভাইস এটা ম্যানেজ করে প্র্যাকটিসটা করতে হবে। ওকে। তো এটার আসলে বিকল্প সমাধান দেওয়াটা ঠিক হবে না, বা দরকার নাই। বেসিক কম্পিউটার কোর্স, কোনো একটা কম্পিউটার ম্যানেজ করার চেষ্টা করতে হবে।
ঠিক আছে। তানভীর ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? না, কার জন্য হাত তোলা ছিল একটু আগে? আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি আশা করি আপনাদের প্রশ্নগুলো চলে আসছে। আজকের ক্লাসটা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে আরো যদি কোনো প্রশ্ন থাকে সেইগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ক্লাস করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসের উপর যেহেতু প্রশ্নোত্তর পর্ব শেষ, দু একজন একটু লিখতে পারেন যে ক্লাসটা কেমন ছিল আর আমরা কোথায় ইমপ্রুভ করতে পারি। যদি কোনো পরামর্শ থাকে বলতে পারেন। আর আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।